প্রায় 1.5 মাস পরে চোখের সামনে নিজের প্রাক্তন স্বামীকে দেখে থমকে গেল সিথি। নিঃশ্বাস হয়ে উঠল ভারী। চারপাশে সব কিছু কেমন গোল গোল করে ঘুরতে লাগলো সিথির কাছে। নিজের কদমজোড়া কিছুটা পিছিয়ে নিল সে। বেঈমান, এই বেঈমানটা এখানে কি করছে? যার মুখ দেখবে না বলে সে চট্টগ্রাম নিজ শহরের সব কিছু ত্যাগ করে ঢাকায় পাড়ি জমিয়েছে। আজ এতগুলো দিন পরে আবারও সেই অনাকাঙ্ক্ষিত মুখটি দৃষ্টিপাত করতে হবে তা কোনোদিনও ঘুণাক্ষরেও টের পায়নি সিথি। ঘন ঘন নিঃশ্বাস ত্যাগ করে নিজেকে ঠিকঠাক করলো সিথি। এগিয়ে গেল সম্মুখে, যেখানে নুসাইব তাওসিনের সহিত আলোচনায় মত্ত। আকস্মাৎ তাওসিনের ফোন কল আসতে সে অনুমতি নিয়ে কিছুটা সাইডে গিয়ে কথা বলতে আরম্ভ করলো। নুসাইব নিজের পাশে কারো উপস্থিতি টের পেয়ে ঘাড় বাঁকিয়ে তাকালো। নিজের আখি জোড়া দিয়ে সিথির পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করল নির্নিমেষ। সহসা কিছুটা ঝুঁকে মৃদুস্বরে সিথির উদ্দেশ্যে বলে উঠল, নিজের ওড়নাটাকে গায়ের সাথে ভালোভাবে জড়িয়ে নিন মিস। অলরেডি আপনার অনেক কিছু দেখা হয়ে গেছে, আমি চাইছি না আর কেউ তা দেখুক। চমকে উঠল সিথি। এই লোকের মুখে কিছুই আটকায় না নাকি? কেমন লজ্জাহীন লোক, মুখে যা আসে তাই বলে দিতে হবে। নুসাইবকে বকতে মশগুল সিথি। সত্তর নুসাইব সিথিকে ওয়াশরুম দেখিয়ে বলে উঠল, ওই দিকটাই ওয়াশরুম। যদি আর কাউকে নিজের প্রতি অ্যাট্রাকটিভ করতে না চান তাহলে ঝটপট গিয়ে নিজেকে ঠিকঠাক করে নিয়ে আসুন। রাগে গা জ্বলে উঠল সিথির। সে কেন কাউকে নিজের প্রতি অ্যাট্রাকটিভ করতে চাইবে? সিথি আর কথা না বাড়িয়ে চলে গেল। ঠিক সেই মুহূর্তে ফিরে এলো তাওসিন। নুসাইবের উদ্দেশ্যে বলে ওঠে, তাহলে চলুন আমরা এবার কোথাও একটা বসি। নুসাইব সায় জানালো, বলে উঠল, শিওর, চলুন। নিজেকে ঠিকঠাক করে বেরিয়ে এলো সিথি। দূর থেকে দেখতে পেল তাওসিন আর নুসাইব একে অপরের সাথে কিছু একটা নিয়ে আলাপ আলোচনা করছে। ঘন ঘন নিঃশ্বাস ত্যাগ করলো সিথি। নিজেকে ঠিকঠাক করে সামনের দিকে এগিয়ে গেল। আলোচনায় মশগুল নুসাইব আকস্মাৎ নিজের খুব সান্নিধ্যে কারো উপস্থিতি টের পেয়ে মাথা তুলে তাকালো। সিথিকে দেখতে পেয়ে পা থেকে মাথা পর্যন্ত পুনরায় নির্নিমেষ চোখ বুলিয়ে নিল নুসাইব। অস্বস্তিতে পড়ে গেল সিথি। নুসাইব সিথির উদ্দেশ্যে বলে উঠল, আমার পাশে এসে বসুন। সিথি নিঃশব্দে গিয়ে নুসাইবের পাশে বসে পড়ল। নুসাইব আর সিথির কথার মাঝে পুরোটা সময় সিথির দিকেই এক ধ্যানে তাকিয়ে রইল তাওসিন। আখি পল্লব না ফেলে একদৃষ্টে তাকিয়ে রইল কেবল। সহসা কারোটা কর্ণপাত হতেই হকচকিয়ে উঠল তাওসিন। ফিরে তাকালো নুসাইবের দিকে। নুসাইব সিথিকে দেখিয়েও তাওসানের উদ্দেশ্যে বলে উঠল, মিট উইথ হার, শি ইজ মাই পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হুমায়রা সিথি। আগের মতোই এক ধ্যানে সিথির উপর দৃষ্টি নিক্ষেপ করে হাত বাড়িয়ে দিল হ্যান্ডশেক করার জন্য। বলে উঠল, আমি তাওসিন আহমেদ। হাত মেলালো না সিথি। চোখ মুখ শক্ত করে বলে উঠল, আমি সিথি, হুমায়রা সিথি। নির্নিমেষ সিথির দিকে গভীর ধ্যানে তাকিয়ে রইল তাওসিন। সহসা পুরুষালী ভরাট কণ্ঠে কর্ণগোচর হতেই ঘোর থেকে বেরিয়ে এলো তাওসিন। নুসাইব তির্যক দৃষ্টি নিক্ষেপ করলো তাওসিনের ওপর। গভীর কণ্ঠে বলে উঠল, বারংবার কোথায় হারিয়ে যাচ্ছেন আপনি? আপনি কি মিটিংটা করতে চাইছেন না? তাহলে প্রবলেম নেই, মিটিং ক্যান্সেল করা হোক। আমরা আমাদের প্রজেক্টের জন্য নিউ কোনো ইনভেস্টর খুঁজে নিব খুব শীঘ্রই। ইতস্তত বোধ করতে করতে তাওসিন বলে উঠল, নো নো, তার আর কোনো দরকার নেই, চলুন মিটিংটা শুরু করা যাক। মিটিংয়ের পুরোটা সময় আর চোখে সিথিকে পর্যবেক্ষণ করে যাচ্ছিল তাওসিন। মিটিং শেষ হতেই সত্তর উঠে দাঁড়ালো নুসাইব। তাওসিন পুনরায় হ্যান্ডশেক করে বলে উঠল, আই হোপ কালই আমাদের দেখা হচ্ছে আবার। গভীর কণ্ঠে নুসাইব সায় জানালো। তাওসিন সিথির উদ্দেশ্যে কিছু বলতে নেবে তার পূর্বেই সিথি নুসাইবকে বলে উঠল, স্যার, আই থিঙ্ক এবার আমাদের বের হওয়া উচিত। অনেকটা লেট হয়ে গেছে আমাদের, আমারও। কথাটুকু বলে মাথা নিচু করে নিল সিথি। ত্বরান্বিত সিথির উদ্দেশ্যে তাওসিন তাকে বলে ওঠে, তাহলে মিস সিথি চলুন, আমি আপনাকে ড্রপ করে দিচ্ছি। কঠোর দৃষ্টি নিক্ষেপ করলো নুসাইব তাওসিনের পানে। দৃঢ় কণ্ঠে বলে উঠল, তার আর কোনো প্রয়োজন হবে না মিস্টার তাওসিন, আপনি এবার আসতে পারেন। মিস সিথিকে আমি তার ঠিকানায় খুব জলদি পৌঁছে দেব। তাওসিন আর কথা বাড়ালো না। আঁখি তুলে পুনরায় সিথির দিকে পলকহীন দৃষ্টিতে তাকিয়ে রইল। বেরোনোর সময় আকস্মাৎ হোঁচট খেতে খেতে নিজেকে সামলে নিল তাওসিন। বিড়বিড় করে বলতে লাগলো, আমি কি আবারও আমার প্রথম প্রেমে হোঁচট খেয়ে গেলাম? নুসাইব তাওসিনকে রাশবাড়ি কণ্ঠে জিজ্ঞেস করে উঠল,
আর ইউ ওকে? তাহসিন মাথা নেড়ে সায় জানালো। পুনরায় সিথির দিকে ফিরে তাকালো। সিথি এসেছে পরে থেকে একবারও তার দিকে ফিরে পর্যন্ত তাকায়নি। রুদ্ধশ্বাস ত্যাগ করলো তাহসিন। সে এমন কোনো মহৎ কাজ করেনি যার জন্য সিথি তার দিকে ফিরে তাকাবে। আকস্মাৎ সিথি নুসাইবের উদ্দেশ্যে বলে উঠল, স্যার, আমি মেবি আমার পার্সটা ভিতরে রেখে এসেছি, আপনি একটু ওয়েট করুন, আমি এখনই পার্সটা নিয়ে চলে আসছি। সিথির বলা বাক্যটুকু তাহসিনের কর্ণকুহর পর্যন্ত পৌঁছানোর সাথে সাথে সে অতি সন্তর্পণে নিজের সেলফোনটা পকেটে পুরে নিল। চিন্তিত ভঙ্গিতে নুসাইবের উদ্দেশ্যে বলে উঠল, আমিও মেবি ফোনটা ভিতরে ফেলে এসেছি। ললাট কিঞ্চিত কুঁচকে গেল এবার নুসাইবের। সিথির পিছন পিছন পুনরায় ভিতরে প্রবেশ করলো তাহসিন। পার্স হাতে নিয়ে কেবল বের হবে সিথি, সহসা তার পিছনে এসে দাঁড়ায় তাহসিন। পিছুমুখী হতেই ভকরে উঠল সিথি। তাহসিনকে নিজের অতি সান্নিধ্যে দেখে কিছুটা পিছিয়ে গেল সে। তাহসিন কিছু বলতে নেবে তার পূর্বে তাকে সাইড করে বেরিয়ে যেতে নিল সিথি, কিন্তু তাকে যেতে না দিয়ে উল্টো তার পথ আটকে ধরল তাহসিন। অত্যন্ত মৃদু কণ্ঠে সিথির উদ্দেশ্যে বলে উঠল, কেমন আছো? সিথি চোখ মুখ শক্ত করে উত্তর দিল, যেমনই থাকি, আপনার কি? পথ ছাড়ুন, দেরি হয়ে যাচ্ছে আমার। সত্তর তাহসিন বলে উঠল, চলো আমি তোমাকে পৌঁছে দিচ্ছি। শক্ত কণ্ঠে সিথি আবারও বলে উঠল, তার আর কোনো প্রয়োজন নেই, তাছাড়া কোনো অপরিচিত লোকের সাথে আমি কোথাও যেতে চাচ্ছি না। ব্যথিত হলো তাহসিনের অন্তর্করণ। আহত কণ্ঠে বলে উঠল, এতটাই অপরিচিত হয়ে গেছি যে আমাকে না জানিয়ে একেবারে চট্টগ্রাম ছেড়ে ঢাকায় চলে এলে? একটাবার কি আমাকে বলা যেত না? একা একজন মেয়ে হয়ে কি করে এমন কাজটা করতে পারলে তুমি? একটিবার আমাকে বলতে, ঢাকায় আমার যে ফ্ল্যাট আছে সেখানে তোমাকে সেটেল করে দিতাম। গা জ্বলে উঠল সিথির। এত কিছুর পরেও সে তার ফ্ল্যাটে গিয়ে থাকবে? জুতা মেরে গরুদানের মতোই লাগলো কথাটা। রেগে বিভৎস হয়ে উঠল সিথি। রাগান্বিত কণ্ঠে বলে উঠল, তুমি কি সরবে আমার সামনে থেকে? তোমার চেহারাটা এখন মোটেও দেখতে ইচ্ছে করছে না আমার। তাহসিন কিছু বলতে নিবে, আকস্মাৎ একটা বলিষ্ঠ হাত সিথির কবজি ধরে নিজের দিকে টেনে নিল। আতকে উঠল সিথি। তার মাথাটা এসে ঠেকলো একদম লোকটির প্রশস্ত বক্ষে। কাউকে আর কিছু বুঝতে না দিয়ে সহসা সিথিকে টানতে টানতে নিজের সহিত নিয়ে যেতে লাগলো নুসাইব। হকচকিয়ে গেল সিথি। শঙ্কিত কণ্ঠে বারংবার জিজ্ঞেস করতে লাগলো, কি হয়েছে স্যার? এভাবে টেনে কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? হাত ছাড়ুন বলছি আমার। নুসাইবের এহেন কাণ্ডে অবাক হয়ে এক প্রকার ঘোরের মধ্যে চলে গেছিল তাহসিন। চৈতন্য ফিরতেই সত্তর বাহিরে ছুটে গেল তাহসিন। আশেপাশে কোথাও কাউকে দেখতে না পেয়ে রাগে বিভৎস হয়ে পাশের দেয়ালে কয়েকটা লাথি মারল। বিড়বিড় করে বলে উঠল, শিট। চোয়াল শক্ত করে সম্মুখে দৃষ্টি নিক্ষেপ করে ড্রাইভ করছে নুসাইব। তারই পাশে বসে তখন থেকে ছটফট করে চলছে সিথি। সে বারংবার একই প্রশ্ন করে যাচ্ছে, তবে এত প্রশ্নের পরেও নেই কোনো উত্তর, কেবল নুসাইবের মুখে। সিথি আবারও জিজ্ঞেস করে উঠল, স্যার, কথা কেন বলছেন না? কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? হোস্টেলে ফিরতে হবে তো আমাকে, প্লিজ বোঝার চেষ্টা করুন। রঞ্জিত নেত্র জোড়া নিয়ে এবার সিথির দিকে তাকালো নুসাইব। অন্তরাত্মা কেঁপে উঠল সিথির। খুব ভয়ঙ্কর দেখাচ্ছে নুসাইবকে। ফর্সা হওয়ার দরুন পুরো মুখ একদম রক্তবর্ণ ধারণ করেছে। সিথি আর কথা বাড়ালো না, চুপচাপ বসে বাইরের দিকে তাকিয়ে রইল। গাড়ি এসে থামলো হাইওয়ের পাশে। গাড়ি সাইডে পার্ক করে বেরিয়ে এলো নুসাইব। সিথি বের হলো না, স্থির হয়ে পূর্বের ন্যায় বসে রইল। সহসা তার কর্ণকুহরে গম্ভীর পুরুষালী কণ্ঠস্বরে বলা কিছু কথা পৌঁছালো, আপনার বুঝি আমার কোলে ওঠার খুব শখ জেগেছে? সেটা আগে বললেই হতো, এভাবে ঘাপটি মেরে বসে থেকে বোঝানোর কোনো দরকার ছিল না। কথাটুকু বলে সিথির দিকে এগিয়ে আসতে লাগলো নুসাইব। চোখ মুখ কুঁচকে গাড়ি থেকে বেরিয়ে এলো সিথি। সিথিকে বেরিয়ে আসতে দেখে বাঁকা হাসল নুসাইব। পকেটে দুই হাত গুজে আকাশের পানে মুখ করে দাঁড়িয়ে আছে নুসাইব। আকস্মাৎ তার পাশে এসে দাঁড়ালো সিথি। গাড় বাঁকা করে সিথির দিকে তাকিয়ে মৃদু হাসল নুসাইব। সেই হাসিটুকু দৃষ্টিতে পড়ল না সিথির। বেশ কিছু সময় অবহিত হওয়ার পর আকস্মিক নুসাইব সোজা গিয়ে গাড়িতে বসে পড়ল। প্রাকৃতিক সৌন্দর্যে নিজেকে এতটাই ডুবিয়ে ফেলেছিল সিথি, কখন নুসাইব তার পাশ থেকে হারিয়ে গেছে তা সে টেরই পায়নি। হঠাৎ পাশে ঘুরে দাঁড়ালো। নুসাইবকে পাশে দেখতে না পেয়ে শঙ্কিত হলো মন। আশেপাশে চোখ বুলাতেই শুনতে পেল, হোস্টেলে ফেরার ইচ্ছে বুঝি আজ আর নেই? আমার সাথে থেকে আজ রাত পার করে দিতে চাইছেন তাই না? সেটা মুখে বললেই তো হতো। এতক্ষণ ওইখানে একা দাঁড়িয়ে থেকে কাজ নেই। ওয়েট, আমিও আসছি। রাগে ফুঁসতে ফুঁসতে সামনের দিকে এগিয়ে গেল সিথি। এই লোকের খালি তেরা তেরা কথা। সে কখন থাকতে চেয়েছে,
খানিক সময়ের জন্য কেবল হারিয়ে গিয়েছিল প্রকৃতির মাঝে, তাই বলে এই লোকের খোঁচা মারা কথা শেষ হবে না কখনো? ফালতু একটা লোক। গাড়ির দরজা খুলে নুসাইবের পাশে বসে পড়ল সিথি। আকস্মাৎ নুসাইব সিথির খুব সান্নিধ্যে চলে এলো। ভরকে গেল সিথি নুসাইবকে নিজের এত কাছে দেখে। কিছু বলতে উদ্যত হবে, তখনই নুসাইব ঝুঁকে পড়ল সিথির দিকে। শঙ্কিত হলো চিত্ত, ভয়ার্ত কণ্ঠে আওড়াতে লাগলো সিথি, কি করছেন স্যার এসব? এত কাছে এলেন কেন? তড়িৎ গতিতে সরে এলো নুসাইব। হাঁপ ছেড়ে বাঁচল সিথি। ঘন ঘন নিঃশ্বাস ত্যাগ করে নিজেকে ঠিক করলো। কারের স্টিয়ারিংয়ে হাত রেখে তীক্ষ্ণ দৃষ্টিতে সিথির দিকে তাকিয়ে ব্যঙ্গাত্মক স্বরে নুসাইব বলে উঠল, মিস সিথি, আপনার মাইন্ড খুব ডার্টি। সর্বক্ষণ কেবল আজে বাজে চিন্তায় আপনার মাথা ঘুরপাক খায়। আমি তো কেবল আপনার সিট বেল্ট লাগিয়ে দিলাম, যা আপনি লাগাতে ভুলে গেছেন। আমি কি করতে গেলাম আর আপনি কি ভেবে নিলেন? সো সিলি। এই লোকের সাথে আর কথাই বলতে ইচ্ছে করছে না সিথির। তাই পুনরায় জানালার দিকে মুখ করে বসে আপন চিত্তে নুসাইবকে বকতে লাগলো। ঈষৎ গলা ঝেড়ে নুসাইব সিথির পানে বলে উঠল, আমাকে গালমন্দ করা শেষ হলে এবার আমি কার স্টার্ট দেই, কেমন? চমকে নুসাইবের দিকে ফিরে তাকালো সিথি। এই লোক কি করে বুঝলো সে তাকে বকছে? হোস্টেলের সমীপে এসে গাড়ি থামলে নেমে সোজা হাঁটা ধরে সিথি। একবার যদি পিছুমুখী হতো তাহলে হয়তো দেখতে পেত একজোড়া চোখ গভীর দৃষ্টি মেলে তাকিয়ে আছে তার দিকে। সিথি যাওয়ার পানে এক দৃষ্টিতে তাকিয়ে রইল নুসাইব। যতক্ষণ সিথিকে দেখা গেল ততক্ষণ সেই দিকে তাকিয়ে রইল সে। যেই সিথি মিলিয়ে গেল সত্তর গাড়ি স্টার্ট দিয়ে সেও বেরিয়ে গেল নিজ গন্তব্যে। বারান্দায় দাঁড়িয়ে কফির মগে চুমুক দিচ্ছে তাওসিন। আকস্মাৎ তার ফোনটা বেজে উঠল। স্ক্রিনে বড় বড় অক্ষরে লেখা উঠল রিমি। বিরক্তিতে ললাট কুঁচকে গেল তাওসিনের। ফোনটাকে ছুঁড়ে মারল রুমের বিছানার উপর। বারংবার ফোনটা বাজতেই লাগলো। সেই দিক থেকে মনোযোগ সরিয়ে আপন চিত্তে তাওসিন ভাবতে লাগলো, সিথিকে আগের রূপে দেখে কি তার প্রেমে পুনরায় পড়ল সে? নাকি কখনো ভুলতেই পারেনি সে সিথিকে? রিমি কি কেবল তার মোহ ছিল? আবেগের বশবর্তী হয়েই কি সে সিথির সাথে এত বড় অন্যায় করে ফেলল? দুই হাতে মাথা চেপে ধরল তাওসিন। এসব আর ভাবতে পারছে না সে। সিথি কি আর ফিরে আসবে না তার কাছে কখনো? বাসবে কি তাকে আগের মতো ভালো? অফিসের জন্য রেডি হয়ে বেরিয়ে পড়ল সিথি। রাস্তার মোড়ে এসে দেখতে পায় ব্ল্যাক কালারের একটা গাড়ি পার্ক করা। সেই দিক নির্নিমেষ তাকিয়ে রিক্সা খুঁজতে ব্যস্ত হয়ে পড়ল সিথি। আকস্মাৎ একজন লোক তার সম্মুখে এসে বলে উঠল, ম্যাম, স্যার আপনার জন্য গাড়ি পাঠিয়েছে। বলেছে এখন থেকে প্রতিদিন আপনাকে এই গাড়িতে, অর্থাৎ আঙ্গুল দেখিয়ে বলল, অফিসে নিয়ে যেতে। সিথির নির্নিমেষ লোকটার পানে তাকিয়ে বলে উঠল, থ্যাঙ্কস, বাট তার আর কোনো প্রয়োজন নেই। এখান থেকে অফিস খুব একটা দূরে না, আমি রিক্সা করেই যেতে পারবো। লোকটা কিছুটা নিচু স্বরে বলে উঠল, ম্যাম, আপনি তো জানেনই স্যার ঠিক কতটা কড়া আর রাগী। কালও নাকি আপনি লেট করে গিয়েছিলেন অফিসে। আজকে গেলে আমাকে অনেক শাস্তি পেতে হবে। তাছাড়া আমাদের কোম্পানির রুলস অনুযায়ী বসের পিএ অফিসের গাড়ি করেই অফিসে আসা যাওয়া করে। তাই প্লিজ ম্যাম, আপনি গাড়িতে উঠে বসুন। সিথি রুদ্ধশ্বাস ত্যাগ করে বলে উঠল, আপনি প্লিজ যান, আমি রিক্সা করেই আসব। আমি রিক্সাতেই বেশি কমফোর্টেবল ফিল করি, আর লেট হবে না ইনশাল্লাহ। কথাটা বলে সিথি একটা রিক্সা ডেকে তাতে উঠে বসলো। রিক্সা থেকে নেমে অনেকটা দৌড়ের মতো করে ভিতরে প্রবেশ করলো সিথি। লিফটে দেখা হয়ে গেল সেই দিনকার সেই ছেলেটির সহিত। ছেলেটি ওষ্ঠকোণে মুচকি হাসি ঝুলিয়ে সিথির উদ্দেশ্যে বলে উঠল, আরে আপনি সেই মেয়েটি না যে বাইরে দাঁড়িয়ে আমার সাথে কাল মিটিংয়ে অ্যাটেন্ড করবেন? সিথি মাথা নেড়ে সায় জানালো। ছেলেটি পুনরায় বলে উঠল, আপনার সাথে তো পরিচয়ই হলো না, আপনি নিশ্চয়ই স্যারের নতুন পিএ। সিথি পুনরায় মাথা নাড়ালো। ছেলেটি আবার বলে উঠল, আমি রোহান তালুকদার, এখানে অ্যাকাউন্ট্যান্ট হিসেবে আছি। আমি সিথি, যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলি। সিথি মাথা নেড়ে সায় জানালো। রোহান পুনরায় বলে উঠল, যেহেতু আমরা একে অপরের কলিগ, সেক্ষেত্রে আমরা একে অপরের বন্ধু হলে ব্যাপারটা কিন্তু বেশ জমবে। এতে করে অপরকে ভালো করে চিনতে জানতে পারবো। তাছাড়া কারো কোনো প্রয়োজনে একে অপরের সাহায্যও করতে পারবো। তাই বলছিলাম কি, আমরা কি ফ্রেন্ড হতে পারি? সিথি মৃদু হেসে বলল, জি অবশ্যই। তাদের কথা চলতে চলতে লিফট এসে থামলো 10ম ফ্লোরে। বেরিয়ে পড়লো দুজনই। কথা বলতে বলতে অফিসের ভিতরে প্রবেশ করলো। রোহান একের পর এক প্রশ্ন করেই গেল, আর সিথি কেবল হাহু করে উত্তর দিল তার সকল প্রশ্নের। ভেতরে প্রবেশ করতেই ম্যানেজার সিথির উদ্দেশ্যে বলে উঠল, অফিসে আসার সাথে সাথে স্যারের কেবিনে যাবেন।
1 মিনিট এদিক সেদিক হলে আপনার চাকরি নিয়ে টানাটানি পড়ে যাবে। স্যার কিন্তু ভয়ঙ্কর রাগী, একবার রাখতে পারলে সব কিছু তছনছ করতে পারেন তিনি, একবারও দ্বিধাবোধ করবেন না। তাই তাড়াতাড়ি স্যারের রুমে চলে যান। শঙ্কিত হলো চিত্ত, কোনো দিক না তাকিয়ে ছুট লাগলো নুসাইবের রুমের দিকে। কয়েকবার নক করার পরও যখন কোনো রেসপন্স হলো না, তখন ভিতরে প্রবেশ করলো সিথি। চারপাশে চোখ বুলিয়ে কাউকে কোথাও দেখতে না পেয়ে বেরিয়ে যাওয়ার জন্য উদ্যত হতেই কিছু একটার সাথে মাথা ঢুকলো তার। কপাল কুঁচকে কিসের সাথে ধাক্কা খেলো তা দেখার জন্য চোখ তুলে তাকালো উপরের দিকে। দৃষ্টিতে এসে ধরা দিল নুসাইবের প্রতিচ্ছবি। নিজের এত সন্নিকটে নুসাইবকে দেখে কিছুটা ঘাবড়ে গেল সিথি। তড়িৎ পিছিয়ে যেতেই পায়ের সহিত পা লেগে পড়ে যেতে নিলেই দুটো বলিষ্ঠ হাত তার কোমর আঁকড়ে ধরল। গোল গোল চোখ করে নুসাইবের দিকে নির্নিমেষ তাকিয়ে রইল সিথি। সিথির এহেন অপলক দৃষ্টি দেখে বাঁকা হাসল নুসাইব। ক্রুটিল হেসে সিথির উদ্দেশ্যে বলে উঠল, আমি জানি আমি অনেক হ্যান্ডসাম, কিন্তু আমার এই সৌন্দর্য কেবল আমার ওয়াইফের জন্যই। কিন্তু মিস, আপনি তো দেখছি একদিনেই আমার সব কিছু চোখ দিয়েই গিলে খাচ্ছেন। কেমন ইফটেজারদের মতো তাকিয়ে আছেন সেই তখন থেকে। চোখ দিয়েই আপনি আজ আমাকে একবারে কলঙ্কিত করে দিলেন। কিছুটা দুঃখ প্রকাশের ভঙ্গিতে কথাটা বলল নুসাইব। এমন গা জ্বালানো কথা কর্ণপাত হতেই চেতনা ফিরল সিথির। আগুনের ফুলকির মতো জ্বলে উঠল তার সর্বাঙ্গ। নুসাইবের বাহুডোর হতে ছোটার জন্য ছটফট করতে লাগলো সে। সিথির এহেন ছোটাছুটি দেখে হাতের বাঁধন আরও শক্ত করে ধরল নুসাইব। কিঞ্চিত ব্যথা অনুভব করল সিথি। বলে উঠল, আহ স্যার, লাগছে কিন্তু আমার, ছাড়ুন বলছি আমায়। কথাগুলো কর্ণপাত হতেই সিথির দিকে কিছুটা ঝুঁকল নুসাইব। ব্যঙ্গাত্মক স্বরে বলে উঠল, আমার কি মনে হয় জানেন মিস সিথি, আপনি বারংবার আমার সান্নিধ্য পেতে এখানে সেখানে স্লিপ খান, আর প্রতিবার আমিই গিয়ে আপনাকে সেভ করি। ব্যাপারটা কেমন নাটকীয় না? রেগে বিবৎস হলো সিথি। কিঞ্চিত রাগান্বিত স্বরে বলে উঠল, আপনার কি মনে হয় আমি এগুলো ইচ্ছে করেই করি, কেবল আপনার কাছে আসার জন্যে? এক ভ্রু কিঞ্চিত উঁচু করে নুসাইব বলে উঠল, হতেও তো পারে। সুন্দরী মেয়েরা আবার এই আরহিয়ান নুসাইব চৌধুরীর সান্নিধ্য পেতে বেশ ছটফট করে। সিথির আর সহ্য হলো না কথাগুলো। কঠোর কণ্ঠে নুসাইবকে বলে উঠল, ছাড়ুন বলছি আমাকে। কিছুটা সিরিয়াস কণ্ঠে আবার নুসাইব বলে উঠল, শিউর ছেড়ে দিব? ঝাঁঝালো কণ্ঠে সিথি বলে উঠল, হ্যাঁ, ছাড়ুন আমাকে এক্ষুনি। নুসাইব তার বলিষ্ঠ হাত জোড়া আকস্মাৎ সরিয়ে নিল সিথির কোমর থেকে। ভরকে গেল সিথি। তড়িৎ শক্ত হাতে চেপে ধরল নুসাইবের কাঁধ জোড়া। ঘন ঘন নিঃশ্বাস ত্যাগ করে নিজেকে স্বাভাবিক করল সিথি। শঙ্কিত কণ্ঠে নুসাইবের উদ্দেশ্যে বলে উঠল, ছাড়লেন কেন আমাকে? এখন যদি নিচে পড়ে যেতাম তাহলে কোমরটা তো নিশ্চিত ভেঙে যেত। ভাবহীন ভঙ্গিতে নুসাইব বলে উঠল, আপনি নিজেই তো বললেন আপনাকে ছেড়ে দিতে। বাই দ্য ওয়ে, আপনি কিন্তু আমার কাঁধে নিজের নখ দাবিয়ে দিয়ে আমার বউকে তার অধিকার থেকে ক্ষুণ্ণ করলেন। এর দায়ভার কি এখন আপনি নিতে পারবেন নিশ্চিতই? এক ব্রু কুচকে কথাটা বলল নুসাইব। আমাদের বিশেষ মুহূর্তে কেবল আমার বউয়ের অধিকার এটা, আমাকে তার নখ দিয়ে ছিন্ন ভিন্ন করে দেয়া। বাই এনি চান্স যদি আমার ফিউচার ওয়াইফই এসব দেখতে পারে, নিশ্চয়ই ভাববে তার বর বিয়ের আগে অন্য নারীর সহিত মধুচন্দ্রিমা সেরে নিয়েছে। তাই আপনার নখের দ্বারা সৃষ্ট দাগ আরও গভীর হওয়ার পূর্বেই নিজের নখগুলোকে আমার কাঁধ থেকে সরান। লাল বর্ণ ধারণ করলো সিথির কপল জোড়া। সত্তর নুসাইবকে ছেড়ে সরে দাঁড়ালো প্রায় 2 হাত দূরে। লজ্জায় মূর্ছা যাচ্ছে সিথি। ছি ছি ছি, এই লোকের মুখে কিছুই কি আটকায় না? নির্লজ্জ একটা লোক। সিথির এহেন লজ্জা পাওয়া দেখে ভ্রু কুচকে ফেলল নুসাইব। কিঞ্চিত হেসে গম্ভীর স্বরে সিথির উদ্দেশ্যে বলে উঠল, আপনি যেন লেট করে অফিসে না আসেন তার জন্য অফিস থেকে আপনার জন্য কার পাঠানো হয়েছিল, কিন্তু আপনি তো রিজেক্ট করে রিক্সা করে এসেছেন, ফলস্বরূপ আজকেও লেট করে এসেছেন। এখন আপনি নিজেই বলুন আপনাকে কি শাস্তি দেয়া যায়? লজ্জাকে বিদায় জানিয়ে বিস্মিত কণ্ঠে সিথি বলে উঠল, কিন্তু আমি স্যার একদম কারেক্ট টাইমেই এসেছি। ঘাড় বাঁকা করে সিথির দিকে তাকালো নুসাইব। এক পা করে এগিয়ে আসতে লাগলো সিথির দিকে। শঙ্কিত মনে আগের জায়গায় শক্ত হয়ে দাঁড়িয়ে রইল সিথি। সিথির সান্নিধ্যে এসে বেশ কিছুটা ঝুঁকে মুখোমুখি হলো নুসাইব। সহসা শক্তি প্রয়োগ করে একদম কাচের দেয়ালের সহিত সিথির নরম দেহটা চেপে ধরল। আতকে উঠল সিথি। চোখ মুখে দেখা দিল ভয়ের ছাপ। কম্পিত কণ্ঠে বলে উঠল, কি করছেন স্যার এসব? দূরে সরুন বলছি, আর আমাকে ছাড়ুন। দূরে না গিয়ে বরং সিথির আরও কাছে এসে দাঁড়ালো নুসাইব। পুরুষালী ভারী নিঃশ্বাস
চোখ মুখে উপচে পড়তেই ভয়ে সিটি হয়ে গেল সিথি। কিছু বলার জন্য উদ্যত হবে আকস্মাৎ নুসাইব প্রশ্ন করে উঠল, অফিস কয়টার দিকে শুরু হয় ম্যাডাম? গলা ভেঙে আসছে সিথির, শঙ্কিত কণ্ঠে বলে উঠল, 10টায় স্যার। কিন্তু আপনি অফিসে এসে পৌঁছেছেন কখন? 10টা 1 মিনিটে। লেট হলো কত মিনিট? 1 মিনিট। 1 মিনিটে কত কাজ করা যায় জানেন তো? সো আশা করছি কাল থেকে অফিসের গাড়ি করে আসবেন। কি আসবেন তো? সিথি কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, জি জি স্যার। সিথির এহেন কম্পিত ওষ্ঠের দিক নির্নিমেষ তাকিয়ে চোখ ঘুরিয়ে নিল নুসাইব। কিছুটা দূরে সরে সিথির দিকে না তাকিয়েই বলে উঠল, আপনার ওষ্ঠজোড়ার এহেন কাঁপা কাঁপা আমার মোটেও সহ্য হচ্ছে না মিস সিথি। বলা যায় না, যে কোনো সময় এরা আমার দ্বারা ছিন্ন ভিন্ন হয়ে যেতে পারে। সো বি কেয়ারফুল। তর্জনী আঙুল নাড়িয়ে থ্রেড দেওয়ার ভঙ্গিতে কথাগুলো বলল নুসাইব। ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে মাথা কাত করে সায় জানালো সিথি। এবার কিছুটা গলা জেরে সিথির উদ্দেশ্যে বলে উঠল নুসাইব, যান আমার জন্য কফি নিয়ে আসুন এখন। কথাটা শেষ হওয়ার সাথে সাথে সময় বিলম্ব না করে এক প্রকার দৌড় দিয়ে রুম থেকে বের হয়ে গেল সিথি কফি আনার জন্য। সিথির যাওয়ার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ত্যাগ করল নুসাইব। 5 মিনিট বিলম্বের পর কফি সমেত ফিরে এলো নুসাইবের রুমে সিথি। নুসাইব কফির মগটি সিথির দিকে বাড়িয়ে দিয়ে বলে উঠল, আগে আপনি খান। চোখ মুখ কুঁচকে ফেলল সিথি। এই লোকের আর সন্দেহ করা গেল না। এই লোক এখনও কিনা ভাবছে সে তার কফিতে বিষ প্রয়োগ করবে। বিরক্তিতে মুখ তেতো হয়ে উঠল সিথির। হাত বাড়িয়ে মগ নিয়ে আলগোসে তাতে চুমুক দিল সিথি। কি তেতো কফি! বমি এসে গেল তার। বৃতৃষ্ণাময় মুখ বানিয়ে সত্তর কফিটা ফেরত দিল নুসাইবকে। তার হাত থেকে কফিটা নিয়ে মগের আশেপাশে কিছু একটা খুঁজতে লাগলো নুসাইব। সহসা সিথির ওষ্ঠ স্পর্শিত স্থানটিতে নিজের ওষ্ঠ লাগিয়ে কফি পান করতে লাগলো নুসাইব। চমকে গিয়ে নুসাইবের দিকে তাকিয়ে রইল সিথি। করল কি এই লোক? তার খাওয়া এটো হয়ে যাওয়া কফি তার উপর তারই মুখ লাগানো জায়গায় নিজের মুখ লাগিয়ে কি করে খাচ্ছে এই লোকটা? এক ব্রু উঁচুতে তুলে নুসাইবের দিকে তাকিয়ে রইল সিথি। মাঝে মধ্যে এই লোক কি যে করে কিছুই মাথায় ঢোকে না তার। আকস্মাৎ মুঠোফোনটি বেজে উঠল নুসাইবের। ল্যাপটপ থেকে চোখ তুলে ফোনটি হাতে তুলে নিয়ে কল রিসিভ করলো সে। অপর পাশে ব্যক্তির সহিত কথা শেষে সিথিকে ডাক পাঠালো সে। সত্তর নুসাইবের রুমে এসে হাজির হলো সিথি। অত্যন্ত নম্রস্বরে জিজ্ঞেস করে উঠল, স্যার ডেকেছিলেন আমাকে? কোনো প্রয়োজন? সিথির উপর থেকে নিচ পর্যন্ত একবার গভীর চোখে পর্যবেক্ষণ করলো নুসাইব। পর মুহূর্তেই বলে উঠল, আমার সাথে কনফারেন্স রুমে চলুন, মিস্টার তাহসিন আসছে। আর 15 মিনিট পর একটা মিটিং হবে। কনফারেন্স রুমে বসে আছে সকলে। তখনই আগমন ঘটল নুসাইবের। তার পিছন পিছন বেশ কয়েকটা ফাইল হাতে প্রবেশ করলো সিথি। খানিককাল বাদে আগমন ঘটল তাহসিনের। চারপাশে চোখ ভুলিয়ে অতি সন্তর্পণে গিয়ে বসে পড়ল সিথির পাশে। কাউকে নিজের পাশে বসতে দেখে পাশ ফিরে তাকালো সিথি। তাহসিনকে নিজের পাশে দেখে ভীষণ রেগে গেল সে। সহসা উঠে দাঁড়ালো। সিথিকে হুট করে এভাবে দাঁড়াতে দেখে এক ব্রু কিঞ্চিত উঁচু করে সিথির উদ্দেশ্যে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করে উঠল নুসাইব, এনি প্রবলেম মিস সিথি? সিথি দুই দিকে মাথা নেড়ে না বোধক বোঝালো। নুসাইব পুনরায় রাশবাড়ি কণ্ঠে বলে উঠল, তাহলে নিজের জায়গায় বসে পড়ুন, এখনই মিটিং শুরু হবে। মিটিং শেষে গটগট পায়ে কনফারেন্স রুম থেকে বেরিয়ে গেল নুসাইব। যাওয়ার পূর্বে সিথির দিকে নির্নিমেষ তাকিয়ে বলে গেল, ফাইলগুলি নিয়ে তাড়াতাড়ি আমার কেবিনে চলে আসুন। নুসাইব বের হওয়ার পরপর একে একে সবাই বেরিয়ে যেতে লাগলো কনফারেন্স রুম থেকে। সিথিও ফাইলগুলো হাতে তুলে নিয়ে কেবল বেরোতে যাবে, সেই মুহূর্তে তার পথ আটকে দাঁড়ালো তাহসিন। বিরক্তিতে মুখ কুঁচকে গেল সিথির। কি চায় তাহসিন তার কাছে? আর কি বা চাওয়ার আছে? সে তো তার কাছ থেকে মুক্তি চেয়েছে রিমিকে। তাই তো তাহসিনকে মুক্তি দিয়ে নিজে দাঁড়িয়ে থেকে তাদের দুজনের বিয়ে দিয়েছে সে। আর কি চাই এখন তাহসিনের তার কাছ থেকে? নাকি তার কাটা গায়ে বারংবার নুনের ছিটা দিতে আসে সে? সিথি অত্যন্ত ঝাঁঝালো স্বরে তাহসিনের উদ্দেশ্যে বলে উঠল, কি সমস্যা তোমার? বারবার এভাবে আমার পথ কেন আটকাতে যাও? আর কি চাই তোমার আমার কাছ থেকে? আর কি পেলে আমার পিছু ছাড়বে তুমি? সিথির দিকে পলকহীন দৃষ্টিতে তাকিয়ে তাহসিন আনমনে বলে উঠল, যদি বলি তোমাকে চাই? কথাটা শুনে ভয়ঙ্কর রেগে গেল সিথি। বাজখাই কণ্ঠে বলে উঠল, কি বললে তুমি? চৈতন্য ফিরতেই তাহসিন আমতা আমতা করে বলতে লাগলো, না না কিছু না। আচ্ছা ফাইলগুলো আমার হাতে দাও, তোমার বহন করতে নিশ্চয়ই কষ্ট হবে। তাচ্ছিল্যের হাসি হাসল সিথি। অকপট কণ্ঠে বলে উঠল, আমার কষ্ট নিয়েও বুঝি ভাবা হয় ইদানিং তোমার? অথচ আমার হৃদয়ের সবচেয়ে গভীর ক্ষতটা কিন্তু তোমারই করা।
সিথির চোখের দিকে তাকালো তাহসিন। এই চোখ জোড়ায় নিগুড় আঘাতের বেদনা দেখতে পাচ্ছে সে। বুকের মধ্যখানে আকস্মাৎ ব্যথা অনুভব হলো তাহসিনের। এক পা করে সিথির দিকে এগিয়ে এলো সে। ফাইল গোছাতে ব্যস্ত সিথি। তাহসিনকে নিজের এত সন্নিকটে দেখে ব্রু কুঁচকে তাকালো সে। সহসাই সিথির হাত জোড়া আলগোছে পাকড়াও করলো তাহসিন। চমকিত হয়ে তাহসিনের হাতের মধ্যিখান থেকে নিজের হাতগুলো ছাড়ানোর চেষ্টা করতে লাগলো সিথি। ব্যথিত কণ্ঠে সিথির উদ্দেশ্যে তাহসিন বলে উঠল, তোমার চোখ দুটোয় আমি খুব গভীর কষ্টের প্রতিচ্ছবি দেখতে পেরেছি সিথি। খুব কি দরকার ছিল আমাকে ছেড়ে আসার? এলে তো এলে, একদম শহর ছেড়ে চলে এলে। আমরা কি পারতাম না একই ছাদের নিচে থাকতে? চলো না সিথি, ফিরে চলো আমার সাথে। ঝাঁঝালো কণ্ঠে তাহসিনের উদ্দেশ্যে তখনই সিথি বলে উঠল, হাত ছাড়ো বলছি আমার। তোমার মতো নোংরা লোকের সাহস হয় কি করে আমার হাত ধরার? তোমার স্পর্শে আমার গা গুলিয়ে আসছে, ভীষণ রকমের ঘেন্নাও হচ্ছে। আর কি বললে, একসাথে একই ছাদের নিচে থাকতে? মাথায় কি সমস্যা আছে নাকি তোমার? তুমি কি ভুলে গিয়েছো, নাকি ভুলে যাওয়ার রোগ হয়েছে তোমার? কোনটা? তোমার কি মনে নেই তুমি নিজেই আমার কাছে মুক্তি চেয়েছো? সেখানে একসাথে একই ছাদের নিচে থাকার প্রশ্ন আসলো কোথা থেকে? তোমার এসব আজে বাজে কথা শেষ হলে এবার আমার পথ ছাড়ো। কথাগুলো বলে তাহসিনকে পাশ কাটিয়ে চলে গেল সিথি। ব্যথিত নয়নে সিথির যাওয়ার পানে তাকিয়ে থাকলো তাহসিন। ফাইলগুলো হাতে নুসাইবের কেবিনে প্রবেশ করলো সিথি। সিথির দিকে তির্যক চাহনি নিক্ষেপ করে দৃঢ়কণ্ঠে জিজ্ঞেস করে উঠল নুসাইব, এই সামান্য কয়টা ফাইল নিয়ে আসতে এত সময় ব্যয় করতে হলো আপনার, নাকি অন্য কোনো কাজে ব্যস্ত ছিলেন? ভোকরে গেল সিথি। আমতা আমতা করে বলতে লাগলো, না স্যার, তেমন কিছুই না। আসলে ফাইলগুলো কিছুটা ভারী ছিল তো, তাই হাত থেকে একবার পড়ে গিয়েছিল। ওগুলো পুনরায় উঠিয়ে নিয়ে আসতে আসতে একটু সময় ব্যয় হয়েছে। নুসাইব নিজের দৃষ্টি আরও প্রগাঢ় করল, সন্দেহজনক কণ্ঠে জিজ্ঞাসা করে উঠল, ও আচ্ছা, তাই নাকি? সিথি মাথা নেড়ে সায় জানালো। নুসাইব পুনরায় বলে উঠল, ঠিক আছে, এবার ঝটপট তৈরি হন মিস। আমরা এখনই প্রজেক্টের ওইখানে যাচ্ছি। সাথে যাচ্ছেন মিস্টার তাহসিন। সো বি ফাস্ট। গাড়ি এসে নির্দিষ্ট গন্তব্যে থামলেই সকলে নেমে পড়ল। নুসাইব এগিয়ে গেল প্রজেক্টের দিকে, তার পিছু পিছু গেল সিথি। কেবল কাজ শুরু হয়েছে। সিথির পিছু পিছু বডিগার্ডের মতো অবস্থান করল তাহসিন। তার এহেন কাজে ঈষৎ বিরক্ত হয়ে সাইড দিল তাকে সিথি সামনে যাওয়ার জন্য। কিন্তু সে নাছোড়বান্দা, আগের অবস্থান থেকে এক চুলও নড়ল না। সামনে এগিয়ে যেতে থাকলো নুসাইব। প্রজেক্টের কাজ দেখায় মগ্ন হলো সে। চারপাশে কি হচ্ছে এতে তার কোনো খেয়ালই নেই। কাজের প্রতি সর্বদা সে খুব সিরিয়াস। সিথি আর তাহসিনকে ফেলে অনেকটাই এগিয়ে গেছে নুসাইব। বিরক্তিতে ললাট কুঁচকে ফেলে সিথি। তাহসিনের সমস্যাটা ঠিক কোথায় তাই বুঝতে পারছে না সিথি। কোথায় নুসাইবের সহিত পা মিলিয়ে সামনে থাকবে তা না করে তার পিছু পিছু ঘুরছে। চারপাশ বেশ পিচ্ছিল ছিল, পানি দেওয়ার কারণে হয়তো এমনটা হয়েছে। কেমন কাদা কাদা হয়ে গেছে, এক তো ঠিকমতো হাঁটা যাচ্ছে না, তার উপর তাহসিনের এই বিরক্তিকর অবস্থান। এবার কিছুটা রাগ নিয়ে তাহসিনের দিকে ফিরল সিথি। সহসাই পড়ে যেতে নিলে সত্তর সিথির দুই বাহু ধরে তাকে সামলে নিল তাহসান। আস্তে আস্তে হাঁটো, দেখছ না জায়গাটা কেমন স্বেচ্ছেতে, পড়ে যাবে তো। এখনই তো পড়ে যাওয়ার জোগাড় হয়েছিল। ঝাড়া মেরে তাহসিনের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিল সিথি। বাজখাই কণ্ঠে বলে উঠল, সমস্যা কি তোমার? আর এত সাহস আসে কোথা থেকে তোমার? কোন সাহসে বারবার আমাকে বিনা অনুমতিতে স্পর্শ করতে যাও? নিজের লিমিটে থাকো, একদম নিজের লিমিট ক্রস করার চেষ্টা করবে না। তাহসিন আবার কিছুটা রেগে গেল। শক্ত হাতে সিথির বাহুজোড়া চেপে ধরল এবং মৃদু স্বরে চিৎকার করে বলে উঠল, তোমাকে স্পর্শ করতেও বুঝি আমার আজকাল পারমিশনের প্রয়োজন হবে? ভুলে যেও না, আমার স্ত্রী তুমি। আমার যখন ইচ্ছে হবে আমি তখনই তোমাকে স্পর্শ করতে পারবো। রাগে লালবর্ণ ধারণ করলো সিথির সম্পূর্ণ মুখশ্রী। চিৎকার করে বলে উঠল, লজ্জা করে না আমাকে নিজের স্ত্রী বলতে? ভুলে গেছো আমাদের ডিভোর্স হয়ে গেছে, তাই আমাকেও তুমি আর যখন তখন স্পর্শ করতে পারবে না। তুমি এখন আমার জন্য পরপুরুষ, বেগানা পুরুষ। হাত ছাড়ো বলছি আমার। এবার আরও কিছুটা শক্ত করে সিথির বাহু চেপে ধরল তাহসিন। ব্যথা অনুভব হলো সিথির। ঝাঁঝালো স্বরে বলে উঠল, লাগছে আমার তাহসিন, ছাড়ো বলছি। তাহসিন পূর্বের ন্যায় রাগ মিশ্রিত কণ্ঠে বলে উঠল, আমার থেকে ছাড়া পেয়ে আজকাল বেশ উঠছ দেখছি, নাকি আমার থেকে মুক্তি পাওয়ার জন্যই এত সহজে আমার আর রিমির ব্যাপারটা মেনে নিলে? খুব তাড়া করে বিয়েও দিয়ে দিলে।
কোনো স্ত্রী এত সহজে নিজের স্বামীকে অন্য নারীর সাথে ভাগ করে নিতে পারে আমার জানা নেই। এখন তো আমার তোমার মধ্যেই কেমন ঘাপলা ঘাপলা আছে বলে সন্দেহ হচ্ছে। কথাগুলো শুনে চোখ বুজে নিল সিথি। এখন তার নিজের উপরেই খুব ঘৃণা হচ্ছে। এমন একটা নিচু প্রকৃতির মানুষকে সে ভালোবেসেছে, যে কিনা এখন তার চরিত্রের উপর আঙ্গুল তুলছে। ঘন ঘন নিঃশ্বাস ত্যাগ করল সিথি। চোখ খুলে মৃদুস্বরে তাহসিনের উদ্দেশ্যে বলে উঠল, তোমার মতো নিম্ন প্রজাতির কিছু মানুষগুলো কেবল এত নোংরা নোংরা চিন্তা নিজেদের মস্তিষ্কে ধারণ করতে পারে। ঘৃণা হচ্ছে নিজের উপর। কোনো এক সময় তোমার মতো এতটা নিচু প্রকৃতির মানুষকে আমি ভালোবেসেছিলাম। ছাড়ো বলছে আমাকে। আরও রেগে গেল তাহসিন। বাজকাই কণ্ঠে বলে উঠল, ভালোবেসেছ মানে? এখন বাসো না? ও আইসি, এখন নিশ্চয়ই তোমার মনে অন্য কারোর বসবাস। এই জন্যই তো এত সহজে আমাকে ডিভোর্স দিয়ে দিলে, তাই না? তা কোথায় তোমার সেই ভালোবাসার মানুষটা? নিশ্চয়ই ঢাকাতেই আছে, যার জন্যই তুমি একেবারে চট্টগ্রাম ছেড়ে ঢাকায় চলে এলে। নিজেকে শান্ত করে মৃদু কণ্ঠে বলে উঠল সিথি। নোংরা মানুষগুলো নিজেদের নোংরামো ঢাকতেই অন্যের উপর দোষ চাপিয়ে দেয়। তোমার সাথে তর্কে যেতেও আমার আত্মসম্মানে লাগছে। ছাড়ো বলছে আমাকে। অনেক হয়েছে। আর কোনো প্রকার সিন ক্রিয়েট করো না। আশেপাশের মানুষ সবাই তাকিয়ে দেখছে আমাদের। সত্তর স্মৃতিকে ছেড়ে দিল তাহসিন। গটগট পায়ে এগিয়ে গেল তার সমীপে। আকস্মাৎ নারী কণ্ঠের চিৎকার কর্ণগোচর হতেই চমকিত হয়ে পিছনে ফিরে তাকালো তাহসিন। সিথিকে নিচে পড়ে থাকতে দেখে ছুটে এলো সিথির দিকে, গিয়ে নিজের হাত বাড়িয়ে দিল। কিন্তু সিথি তার হাত ধরল না। নিজের মতো বারংবার উঠার চেষ্টা করলো, কিন্তু প্রতিবারই সে ব্যর্থ হলো। পকেটে দুই হাত গুজে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিথির এরকম কাণ্ডকারখানা দেখতে লাগলো তাহসিন। বারবার চেষ্টা করেও উঠতে পারছে না সিথি। এবার নিজেকে ঈষৎ শক্ত করে উঠে দাঁড়ানোর চেষ্টা করলো সিথি। কিঞ্চিত উঠল, সহসা এক চিৎকার দিয়ে আবারও নিচে পড়ে গেল। মৃদু হেসে সিথির মুখোমুখি বসে পড়ল তাহসিন। সূক্ষ্ম কণ্ঠে বলে উঠল, সবসময় এত আত্মসম্মান দেখাতে নেই। বিপদের সময় কেউ নিজ থেকে সাহায্য করতে চাইলে অবশ্যই তার সাহায্য নেওয়া দরকার। কারণ কখনো কখনো আপনি এমন সব সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন যা কেবল অপর পাশের ব্যক্তির দ্বারা সমাধান করা সম্ভব। তাই তাড়াতাড়ি আমার হাত ধরে উপরে চলে আসুন। বলেই হাতটা বাড়িয়ে দিল সিথির দিকে। মুখ ঘুরিয়ে নিল সিথি। এই লোকের সাহায্য সে কোনোভাবেই নিতে রাজি না, কিন্তু এই কাদার মধ্যেই বা আর কতক্ষণ বসে থাকবে সে। তাহসিনের কণ্ঠ পুনরায় কর্ণপাত হতেই তার দিকে ফিরে তাকালো সিথি। তাহসিন পুনরায় বলে উঠল, চিন্তাভাবনা শেষ হলে এবার উপরে উঠবে নাকি? মুখ কুঁচকে নিল সিথি। পর মুহূর্তে কিছু একটা ভেবে তাহসিনের হাতের মধ্যে নিজের হাত রাখল। তড়িৎ গতিতে সিথিকে টান মারল তাহসিন। সহসা সিথি দিল এক চিৎকার। সোজা হয়ে দাঁড়াতে পারছে না সে। পুনরায় নিচে পড়ে গেল। কিছু বুঝে ওঠার আগেই আকস্মাৎ সিথিকে পাজা খুলে তুলে নিল তাহসিন। নিজের মতো প্রজেক্টের কাজ পর্যবেক্ষণ করতে করতে পিছুমুখী হলো নুসাইব। চমকে উঠল সে। সিথি কোথায়? তাহসিনও নেই। কাল বিলম্ব না করে পা বাড়ালো পূর্বে ফেলে আসা স্থানে। ক্রোধে লালবর্ণ ধারণ করলো সিথির পুরো মুখ। চিৎকার করে ক্রোধান্বিত কণ্ঠে বলে উঠল, সাহস হলো কি করে আমাকে কোলে তুলে নেওয়ার? ছাড়ো বলছে আমাকে। তোমার সাহায্য নেওয়ার চেয়ে আমি সারাদিন এই কাদায় বসে থাকতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করব। বিরক্তিতে কপাল কুঁচকে গেল তাহসিনের। বিরক্তিকর স্বরে বলে উঠল, বেশি কথা বলা আর বেশি বোঝার অভ্যাস গেল না আর তোমার? পা তো মনে হয় ভেঙেই গেছে। এখন অন্তত একটু চুপ করো নাকি? কিছু বলার জন্য মুখ খুলবে সিথি। সহসাই পুরুষালী ভারী কণ্ঠস্বর কর্ণপাত হতেই থমকে গেল তার গলার স্বর। সিথিকে তাহসিনের কোলে দেখে হাত দুটো মুষ্টিবদ্ধ করে নিল নুসাইব। ভরাট কণ্ঠে বলে উঠল, কি হচ্ছে এখানে? আর আপনি? তাহসিনকে উদ্দেশ্য করে বলল, সাহস কি করে হলো আপনার সিথিকে স্পর্শ করার? কথাটুকু বলেই তাহসিনের দিকে এক প্রকার তেড়ে এলো নুসাইব। হ্যাঁচকা টান দিয়ে তাহসিনের কোল থেকে নামিয়ে দাঁড় করিয়ে দিল সিথিকে। পুনরায় মৃদু চিৎকার করে নিচে পড়ে গেল সিথি। সিথিকে এহেন পড়ে যেতে দেখে অস্থির হয়ে সিথির দিকে ঝুঁকে মুখোমুখি হয়ে বসল নুসাইব। অস্থির কণ্ঠে জিজ্ঞেস করে উঠল, কি হয়েছে সিথি আপনার? এভাবে নিচে পড়ে গেলেন যে? আপনার পায়ে কি কোনো রকমের চোট লেগেছে? কিছুটা মনমরা হয়ে সিথি বলে উঠল, জি স্যার, মনে তো হচ্ছে ঠিকমতো দাঁড়াতেও পারছি না, কিছুটা ব্যথাও অনুভব হচ্ছে।